আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন একটা অধ্যায়ের কথা বলবো যা শুনলে গায়ে কাঁটা দেয়। জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। এটা শুধু একটা যুদ্ধ না, এটা ছিল এক অসম লড়াইয়ের গল্প। এমন একটা গল্প যা সাহসিকতার মানেটাই যেন নতুন করে শিখিয়ে দেয়। চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে এই বিপ্লবের যিনি নেতা ছিলেন তার দর্শন দিয়ে। মাস্টারদা সূর্য সেন। গীতা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বলতেন, এই কথাগুলো শুনলেই বোঝা যায় কি সাংঘাতিক বিশ্বাস আর আত্মত্যাগের জোর ছিল এই মানুষগুলোর মধ্যে। মৃত্যুকে তারা ভয় পেতেন না, বরং আপন করে নিয়েছিলেন। তো চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাই। সালটা ১৯৩০। জায়গা ব্রিটিশদের অধীনে থাকা চট্টগ্রাম। এখানেই মাস্টারদা সূর্য সেন আর তার বিপ্লবী দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এমন এক দুঃসাহসিক প্ল্যান তৈরি করেন যা আক্ষরিক অর্থেই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। আর তাদের প্ল্যানটা কিন্তু যেমন তেমন ছিল না, খুবই প্রযুতমান, মাল্টি লেভেল একটা প্ল্যান। আসলে তারা আয়ারল্যান্ডের ১৯১৬ সালের ইস্টার রাইজিং থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। দেখুন, ৪টা মূল ধাপ ছিল। প্রথমত, 2টো প্রধান অস্ত্রাগার দখল করা। তারপর টেলিগ্রাফ টেলিফোন লাইন কেটে দেওয়া। ৩ নম্বরে রেল লাইন উপড়ে ফেলে চট্টগ্রামকে একদম একা করে ফেলা। আর সবশেষে একটা অস্থায়ী বিপ্লবী সরকার ঘোষণা করা। মানে বুঝতেই পারছেন, লক্ষ্যটা শুধু অস্ত্র লুট করা ছিল না, লক্ষ্য ছিল চট্টগ্রামকে পুরোপুরি স্বাধীন করে একটা উদাহরণ তৈরি করা। তো দিনটা ছিল ১৮ই এপ্রিল ১৯৩০। প্ল্যান মতো রাতেই শুরু হলো অভিযান। যোগাযোগ ব্যবস্থা সব কেটে দেওয়া হলো। কিন্তু একটা বিশাল বড় কিন্তু ছিল। সব ঠিকঠাক চললেও সবচেয়ে জরুরি জিনিসটাই পাওয়া গেল না, গোলাবারুদ। অস্ত্র আছে কিন্তু গুলি নেই। ভাবুন তো একবার অবস্থাটা। গোলাবারুদ নেই। এই বিশাল ধাক্কার পরেও কিন্তু বিপ্লবীরা দমে যাননি। তারা যা করে দেখালেন তা এক কথায় অবিশ্বাস্য। চট্টগ্রাম শহরকে তারা স্বাধীন ঘোষণা করে দিলেন, পুরো ৪ দিনের জন্য। একদম পুলিশ অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে মাস্টারদা সূর্য সেন ভারতের জাতীয় পতাকা তুললেন, মিলিটারি স্যালুট নিলেন আর ঘোষণা করলেন একটা অস্থায়ী বিপ্লবী সরকারের। পরাধীন ভারতে দাঁড়িয়ে স্বাধীনতার এমন ঘোষণা, এটা ছিল একটা অসাধারণ, একটা ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু বিপ্লবীরা বাস্তববাদী ছিলেন। তারা জানতেন এই বিশাল ব্রিটিশ বাহিনীর সাথে খালি হাতে বেশিদিন শহরটা ধরে রাখা যাবে না। তাই তাদের একটা নিরাপদ আশ্রয়ের দরকার ছিল। আর সেই জন্যই তারা কাছের জালালাবাদ পাহাড়ের দিকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর শুরু হলো অপেক্ষার পালা। ১৮ তারিখ অস্ত্রাগার অভিযানের পর তারা তো পাহাড়ে চলে গেলেন। ১৯, ২০, ২১ এই ৩টে দিন তারা পাহাড়েই লুকিয়ে রইলেন। খাবার দাবার প্রায় শেষ। একদিকে টেনশন, অন্যদিকে হতাশা, কারণ তারা খুব ভালো করেই জানতেন যে ব্রিটিশ সৈন্যরা হন্যে হয়ে তাদের খুঁজছে। অবশেষে ২২শে এপ্রিল সকালে প্রায় ৬৩ জনের দলটা বুঝে গেল আজ একটা লড়াই হতেই পারে। আর ঠিক বিকেল ৪টের সময় ব্রিটিশ সৈন্যরা এসে হাজির। ভাবা যায় ৪ দিন তারা কিভাবে কাটিয়েছিলেন। কাঁচা আম, গাছের পাতা, কয়েকটা চুরি করা বিস্কিট আর ঘোলা জল, এটাই ছিল তাদের খাবার। আর এই দলের সবচেয়ে ছোট সদস্যের বয়স ছিল মাত্র ১৪ বছর। খিদে তেষ্টায় প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেশের জন্য লড়াই করার জেদটা একটুও কমেনি। এবং অবশেষে সেই মুহূর্তটা এসেই গেল। ২২শে এপ্রিল বিকেলবেলা ব্রিটিশ সৈন্যরা জালালাবাদ পাহাড় ৪ দিক থেকে ঘিরে ফেলল। শুরু হলো ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অসম লড়াই। ব্রিটিশরা কিন্তু খুব চালাক ছিল। ওরা একটা ট্রেন থেকে নেমে বিপ্লবীরা যেখানে ছিল তার থেকেও উঁচু ২টো পাহাড়ের মাথায় মেশিনগান বসিয়ে নিল। মানে স্ট্র্যাটেজিক্যালি ওরা অনেক সুবিধাজনক জায়গায় চলে গেল। এতে লড়াইটা ওই তরুণ বিপ্লবীদের জন্য আরও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াল। পার্থক্যটা একবার ভাবুন। একদিকে মাত্র ৬৩ জন তরুণ বিপ্লবী, যাদের হাতে লুট করা কয়েকটা রাইফেল, আর অন্যদিকে হাজার হাজার প্রশিক্ষিত ব্রিটিশ সৈন্য, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস আর সুরমা ভ্যালি লাইট ইনফ্যান্ট্রির মতো সেরা বাহিনী, সাথে ভয়ঙ্কর মেশিনগান। এটা যুদ্ধ ছিল না, ছিল ডেভিড আর গলিয়াথের লড়াইয়ের মতো একটা পরিস্থিতি। মেশিনগান থেকে বৃষ্টির মতো গুলি ছুটছে, তার মধ্যেও কিন্তু বিপ্লবীরা হার মানেননি, বাঘের বাচ্চার মতো লড়ে গেছেন। কিন্তু এই অসম লড়াই কতক্ষণ চলে? শেষ পর্যন্ত সেই ভয়াবহ বন্দুকযুদ্ধে ১২ জন বিপ্লবী শহীদ হলেন। আসুন আমরা একবার সেই ১২ জন বীরকে স্মরণ করি। হরিগোপাল বল, যাকে টেগরাও বলে ডাকা হতো, প্রভাস বল, নরেশ রায়, ত্রিপুরা সেন, বিধু ভট্টাচার্য, মতি কানুনগো, নির্মল লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, অর্ধেন্দু দস্তিনার আর অশোক দত্ত। এই নামগুলো আমাদের মনে রাখা উচিত। এরা দেশের জন্য জালালাবাদ পাহাড়ে নিজেদের জীবন দিয়েছিলেন। সন্ধে নামল।
গোলাগুলিও একসময় থেমে গেল। দিনের যুদ্ধ শেষ। কিন্তু মাস্টারদা সূর্য সেনের জন্য হয়তো আসল লড়াইটা ঠিক তখনই শুরু হয়েছিল। এক অন্য লড়াই, তার মনের ভেতরের লড়াই। দৃশ্যটা কল্পনা করতেও কষ্ট হয়। মাস্টারদা তার এক একজন সহযোদ্ধার নিথর দেহের ওপর ঝুঁকে পড়ছেন, কান পাচ্ছেন বুকে, যদি একটাও হৃৎস্পন্দন শোনা যায়, যদি কাউকে বাঁচানো যায়, এই আশায়। তিনি সবচেয়ে ছোট শহীদ। নির্মল লালার মাথাটা নিজের কোলে তুলে নিলেন। শোনা যায় ছেলেটার মুখে তখনও নাকি একটা হালকা হাসি লেগেছিল। একজন নেতার কাঁধে এর চেয়ে বড় ভার আর কি হতে পারে? ভাইদের মৃতদেহগুলো ওখানেই ফেলে রেখে চলে আসা, এর থেকে কঠিন সিদ্ধান্ত আর হয় না। কিন্তু লড়াইটা তো শেষ হয়ে যায়নি, সংগ্রামটা চালিয়ে যেতে হবে। তাই বেঁচে থাকা বিপ্লবীরা তাদের শহীদ ভাইদের শেষবারের মতো মিলিটারি স্যালিউট জানালেন, আর রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন। তো জালালাবাদের যুদ্ধ কি তাহলে একটা ব্যর্থতা ছিল? সামরিক দিক থেকে দেখলে হয়তো তাই, কিন্তু এর আসল প্রভাব ছিল অনেক অনেক গভীর। জালালাবাদ থেকে পালিয়ে যাওয়ার পরেও মাস্টারদা কিন্তু থেমে যাননি। আরও ৩ বছর ধরে তিনি গেরিলা যুদ্ধ চালিয়ে গেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৯৩৩ সালের ১৬ই ফেব্রুয়ারি দলেরই একজনের বিশ্বাসঘাতকতায় তিনি ধরা পড়েন, আর ১৯৩৪ সালের ১২ই জানুয়ারি ব্রিটিশরা তাকে ফাঁসি দেয়। তাহলে এই যুদ্ধের আসল তাৎপর্যটা কি? আসলে চট্টগ্রাম অভ্যুত্থান গোটা দেশকে একটা বার্তা দিয়েছিল। বার্তাটা হলো ব্রিটিশরা অপরাজেয় নয়, ওদেরকেও হারানো সম্ভব। এই একটা ঘটনায় যেন সারা ভারতে বিপ্লবের আগুনে ঘি ঢেলেছিল। আগামী বহু বছর ধরে অনেক বিপ্লবী আন্দোলন এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? আজ পর্যন্ত জালালাবাদ পাহাড়ে ওই ১২ জন শহীদের সম্মানে কোনো সরকারি স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। যে মাটিতে এত বড় একটা আত্মত্যাগ হলো, সেই জায়গাটা আজও বলতে গেলে অচিহ্নিতই রয়ে গেছে। এই আলোচনাটা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদের একটা প্রশ্ন করি। একটা দেশ বা একটা জাতি তার হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া বীরদের কিভাবে মনে রাখবে, কিভাবে সম্মান জানাবে? উত্তরটা হয়তো আমাদের সবারই খোঁজা উচিত।